মত প্রকাশের মুক্ত পরিবেশে এখন আমাদের বাস। ১ বছর আগেও একেবারে বিপরীত অবস্থায় ছিলাম আমরা। সেই পরাধীনতায় বাস করেও যারা কথা বলার স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, তাদের মধ্যে অন্যতম মাহমুদুর রহমান। তার দৃপ্ত কণ্ঠস্বর আমরা সে সময়ও শুনেছি। আওয়ামী ফ্যাসিবাদী আমলেই তিনি বলেছেন, শেখ হাসিনার পার্লামেন্ট ডাকাতের পার্লামেন্ট, তার পদের সামনে মাননীয় শব্দটি ব্যবহার করা যায় না। ২০১৮ সালের ১ জুন প্রেস ক্লাবে দেয়া এক বক্তব্যে আমার দেশ সম্পাদক এমন বহু বিষয় নিয়ে কথা বলেন যার সাহস সেই আমলে আর কেউ দেখায়নি। তিনি বলেন, ১/১১ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার দিল্লি সরকারের একটি এক্সটেনশন মাত্র। এই সরকার তাই করছে যা দিল্লি চেয়েছে। কারণ তখন ১/১১ মঈনুদ্দিন সরকার ক্ষমতায় ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম যে এই মঈনুদ্দিন সরকার আর কিছুই নয়, দিল্লির এক্সটেনশন মাত্র। শেখ হাসিনাকে ক্ষমতায় আনবার জন্য মঈনুদ্দিন সরকারকে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার কিছুদিনের জন্য করা হয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের সহায়তায়, এবং তার বিরুদ্ধে আমি সেদিন কলম ধরেছিলাম, যেদিন বিএনপির অধিকাংশ নেতা হয় জেলে ছিলেন, না হলে পলাতক ছিলেন। আমার দেশ সম্পাদক ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে বলেন, তার নামের সামনে মাননীয় শব্দটি ব্যবহার করা যায় না। আমি বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অবৈধ প্রধানমন্ত্রী, যিনি শুধুমাত্র দিল্লির তাবেদার হওয়ার কারণে সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসে আছেন, এবং যিনি অবৈধ প্রধানমন্ত্রী, এবং যিনি একটি বিদেশি রাষ্ট্রের সহায়তায় বিদেশি রাষ্ট্রের তাবেদারি করবার কারণে ক্ষমতায় বসে আছেন, তাকে মাননীয় বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। কারণ মাননীয় বলতে হলে তার বৈধতা লাগে, যার বৈধতা নাই তিনি মাননীয় হতে পারেন না। মাননীয় হতে হলে শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে এই মাননীয় শব্দ তাকে অর্জন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তিনি ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার একান্ত অনুরোধ বিএনপির নেতাদের প্রতি, এই প্রধানমন্ত্রীকে কেউ যেন মাননীয় সম্বোধন না করেন। এই বক্তব্যে হাসিনা প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তিনি ভারতকে যা দিয়েছেন তা ভারত সারা জীবন মনে রাখবে। এ কথা বলার পর তিনি ক্ষমতায় টিকে আছেন। এর কারণও ব্যাখ্যা করেন আমার দেশ সম্পাদক। ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন সেটা ভুলতে পারবে না। আমি আপনাদেরকে বলতে পারি, আজ থেকে ১৫ বছর আগে যখন শেখ হাসিনা প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেদিন যদি তিনি এই ধরনের কোনো কথা বলতেন, ২৪ ঘন্টার মধ্যে তার সরকারের পতন হতো। তাহলে কি এমন কারণ হলো যে আজকে তিনি সদম্ভে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলছেন, এরকম একটা দেশদ্রোহী বক্তব্য দিচ্ছেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত কোনোদিন সেটা ভুলতে পারবে না। এই বক্তব্য দেওয়ার পরেও আজকে বহাল তবিয়তে শেখ হাসিনা ক্ষমতায় আছেন। না জনগণ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে, না রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে, না বাংলাদেশের আমরা যাদেরকে বলি আমাদের সার্বভৌমত্বের প্রতীক সব বাহিনী, তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে। কারণটা কি? কারণটা একটু আগে মোবাইদুর রহমান সাহেব বলে গেছেন। কারণ হচ্ছে যে বিগত স্বাধীনতার পর থেকে ১৯৭১ সালের থেকে আজ পর্যন্ত ভারত থেকে যে সাংস্কৃতিক আগ্রাসন চলছে, সেই সাংস্কৃতিক আগ্রাসনের ফলে বাংলাদেশের জনগণের মধ্যে স্বাধীনতার চেতনাই দুর্বল হয়ে গেছে। স্বাধীনতার চেতনা যদি দুর্বল না হতো, তাহলে শেখ হাসিনা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারতেন না। এই বক্তব্য দেন। গণমাধ্যমে তখনকার অবস্থা নিয়েও দুঃখ করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের গলা চেপে ধরেছে, স্বাধীন গণমাধ্যম বন্ধ হয়ে যাচ্ছে এবং কেউ কোনো কথা বলছে না। গণমাধ্যম কর্মীরা সরকারকে তৈলমর্দনের যন্ত্রে পরিণত হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলো। আজকে যারা টেলিভিশন চ্যানেল এখানে আছেন, সেই সমস্ত টেলিভিশন চ্যানেলের সাংবাদিকবৃন্দ এবং মালিকবৃন্দ, তারা সেই দিন একটি মিডিয়াকে এইভাবে বন্ধ করে দেয়া এবং সম্পাদককে এইভাবে ধরে নিয়ে যাওয়ার জন্য প্রতিবাদ জানাতে সক্ষম হননি। বরং কেউ কেউ আনন্দ প্রকাশ করেছিলেন, যারা এখন দখলদার প্রধানমন্ত্রীর তথাকথিত সংবাদ সম্মেলনে গিয়ে তৈলমর্দন করে থাকেন, সেই সমস্ত সম্পাদক বৃন্দ তখন আনন্দ প্রকাশ করেছিলেন। এ সময় তিনি তার সাংবাদিকতায় আসা এবং অবস্থান নিয়েও বিস্তারিত মন্তব্য করেন। সংবাদপত্রের সাথে আমার যোগাযোগ শুরু হয়েছিল ২০০৭ সালে লেখালেখির মাধ্যমে। তো সেই থেকে আমার সংবাদ মাধ্যমে পদচারণা শুরু হয় এবং পরবর্তীতে ২০০৮ সালে যখন আমি আমার দেশে সংশ্লিষ্ট হই,
তখন সম্পাদকের দায়িত্বও আমার কাঁধে বর্তায়। তো আমি যে সম্পাদকীয় নীতি নিয়েছিলাম আমার দেশের জন্য, সেই সম্পাদকীয় নীতিটি কি ছিল? সেটি ছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান, সেটি ছিল বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অবস্থান, সেটি ছিল মানবাধিকারের পক্ষে অবস্থান, বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকারের প্রতি অবস্থান এবং বর্তমান দখলদার সরকারের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। এবং সেই অবস্থান নেয়ার কারণেই আপনারা জানেন আমাকে বারবার এই ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়তে হয়েছে এবং এখনো আমি সেই লড়াইয়ের ময়দানেই আছি। জেল জুলুম করে মাহমুদুর রহমানের কণ্ঠ রোধ করা যাবে না উল্লেখ করে আমাদের সম্পাদক বলেন, তার বিরুদ্ধে 119টি মামলা দেয়া হয়েছে। প্রতিদিনই পারলে সরকার নতুন নতুন করে মামলা দেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার। যে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে 2013 সালে আমি জেলে গিয়েছিলাম, যে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলার কারণে 2013 সালে আমার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত বেআইনিভাবে পত্রিকা বন্ধ করে রাখা হয়েছে। আমার নামে 119টি মামলা, প্রতিদিনই একটা করে অ্যারেস্ট ওয়ারেন্ট আমার বিরুদ্ধে হয়। তবে আমার মনে হয় সরকারের বোঝা উচিত যে মামলার ভয় দেখিয়ে আর যাকেই হোক মাহমুদুর রহমানকে নিবৃত্ত করা যাবে না। কাজে আমি যেটা সত্য মনে করি, আমি বিবেকের কাছে যেটা পরিষ্কার মনে করি, সেটা হাজার মামলা দিলেও সেটা আমি বলে যাব, সেই লড়াই আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওই সময়ের বিরোধী দল বিএনপিরও কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি। সরকার ও ভারতকে বিএনপি অসন্তুষ্ট করতে চায় না মন্তব্য করে তিনি বলেন, এ কারণেই অহিংস আন্দোলনের মতো অনর্থক কথা বলছে তারা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2010 সালে আমি যখন স্বাধীন বিচার বিভাগের দাবিতে একটা অবস্থান তৈরি করেছিলাম, একটা লড়াইয়ে নেমেছিলাম, সেদিন বিএনপি আমার পাশে এসে দাঁড়ায় নাই। এটাই বাস্তবতা এবং তার পরিণতি যে কি হতে পারে 8 বছর পরে আমরা আজকে বিচার বিভাগের অবস্থা দেখে আমরা বুঝতে পারছি। সেদিন হয়তো বিএনপি মনে করেছিল যে আমার পাশে যদি দাঁড়ায় তাহলে পরে বিচারপতিরা অসন্তুষ্ট হবেন, তাদের মামলা মোকদ্দমায় সমস্যা হবে। কিন্তু তাদের মামলা মোকদ্দমায় সমস্যা থেকে বাঁচা যায় নাই, কারণ ফ্যাসিবাদী সরকার যখন আদালতকে অধিগ্রহণ করা শুরু করে তখন সেটা সম্পূর্ণভাবেই তারা গ্রাস করে। আজকে যেমন বিচার বিভাগকে এই আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সম্পূর্ণভাবে গ্রাস করেছে। কাজেই বিচার বিভাগের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার স্বপ্ন যারা দেখেন তারা দিবা স্বপ্ন দেখছেন। তার মাধ্যমে কোনোদিন আইনের শাসনের গল্প যারা বলেন, কালও আমি বিএনপির এক নেতার বক্তব্য শুনছিলাম, সেখানে তিনি বলেছেন আইনের প্রতি আমাদের এখনো শ্রদ্ধা আছে। তো কোন আইনের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে? এই আইন বানাচ্ছে কারা? এই আইন যে পার্লামেন্টে বানানো হচ্ছে সেই পার্লামেন্টই তো অবৈধ, সেই পার্লামেন্টই তো ডাকাতির পার্লামেন্ট। সেই পার্লামেন্ট তো সেই পার্লামেন্টের আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের বিএনপির নেতারা। দুঃখ কোথায় রাখবো? দুঃখ রাখার জায়গাই নাই। শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলেও তো লাভ নাই। ভারত প্রসঙ্গে বিএনপির অবস্থানও তো পরিষ্কার না। আমি ভারত সম্পর্কে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেই এই কারণে বিএনপির অনেক নেতা আমার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট এবং আমি জানি তারা অনেকবার আমার বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কমপ্লেনও করেছেন। কিন্তু আমার সুবিধাটা হলো, যেহেতু আমি বিএনপির একজন সদস্যও নই, কাজে আমাকে বিএনপি থেকে বহিষ্কারের কোনো ক্ষমতা বিএনপির নেতৃবৃন্দের নাই। এই দলটির পরিস্থিতি অবশ্য আওয়ামী লীগ সরকারের পরিবর্তনেও তেমন পাল্টায়নি। এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে স্পষ্ট অবস্থান নিতে পারেনি বিএনপি। দেশ ও দেশের ভবিষ্যৎ নিয়ে কতটা দূরদর্শী ভাবনা থাকলে এমন মন্তব্য করা সম্ভব তা সহজেই অনুমেয়। তার ভাবনার পুরোটাই আজ বাস্তব। নির্বাচন বা সাধারণ আন্দোলনের মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী লীগকে সরানো সম্ভব হয়নি। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।